গাজা সিটি দখলে নিতে ৬০,০০০ সেনা তলব ইসরায়েলের। বিশ্ব সম্প্রদায়ের তীব্র নিন্দা। দখলদার বাহিনীর হামলায় একদিনে প্রাণ গেল আরও ৮১ ফিলিস্তিনির। রাশিয়াকে ছাড়া ইউক্রেনের নিরাপত্তা সম্ভব নয়, স্পষ্ট বার্তা ল্যাভরভের। সব প্রস্তুতি শেষ হলে শীর্ষ পর্যায়ের বৈঠক জানালো মস্কো। আলোচনার মধ্যেও হামলা অব্যাহত। ৩০ দিন জেলে থাকতেই ভারতে খোয়াতে হবে মন্ত্রিত্ব। পার্লামেন্টে সংবিধান সংশোধনী বিল উত্থাপন অমিত শাহর। গণতন্ত্রের ওপর আঘাত বলছেন মমতা রাহুল। মিয়ানমারের উত্তর পূর্বাঞ্চলে তীব্র সংঘর্ষ, পালিয়েছে শত শত পরিবার। থাইল্যান্ড সীমান্তে বন্ধ পণ্য পরিবহন। নির্বাচনের আগে ভূখণ্ড নিয়ন্ত্রণে মরিয়া জান্তা। এবং পবিত্র কাবা ঘরের তাওয়াফ চত্বরে বিশৃঙ্খলা এড়াতে নতুন নির্দেশনা সৌদির। কালো পাথরের পাশে দীর্ঘক্ষণ না দাঁড়াতে মুসল্লিদের আহ্বান। আকস্মিক বন্যায় দিশেহারা পাকিস্তান। করাচিতে মৃত্যু বেড়ে ১৭। বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা। ভারতের মুম্বাইয়ে বৃষ্টিতে ২১ জনের মৃত্যু। জাপান ইয়েমেনেও বন্যা। গাজা সিটি দখলে নিতে ৬০,০০০ রিজার্ভ সেনা তলব করেছে ইসরায়েল। ৫টি ডিভিশন এই অভিযানে অংশ নেবে। প্রথম ধাপের অংশ হিসেবে এরই মধ্যে গাজার জেতুন ও জাবালিয়ায় অভিযান চালিয়ে যাচ্ছে দখলদার বাহিনী। তাদের হামলায় একদিনে ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত ১৫ জন ত্রাণের জন্য অপেক্ষায় ছিলেন। সেনা তলবের ইসরায়েলি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে বিশ্ব সম্প্রদায়। নতুন এই অভিযান দুই জাতিকে স্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দেবে বলে সতর্ক করেছে ফ্রান্স ও জাতিসংঘ। অবরুদ্ধ গাজায় ব্যাপক হামলা চালিয়েছে দখলদার বাহিনী। আল জাজিরা জানিয়েছে, জেইতুন ও সাবরায় বিরামহীন গোলাবর্ষণে বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন, যাদের মধ্যে ৭ই শরণার্থী শিবিরে ত্রাণ নিতে যাওয়া বেশ কয়েকজন ছিলেন। এদিন ইসরায়েলি বোমা হামলায় একই পরিবারের ৫ সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যেই ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটি দখলে নিতে ৬০,০০০ রিজার্ভ সেনা তলব করেছে। এর বাইরে ২০,০০০ সেনার দায়িত্বের সময়সীমাও বাড়ানো হয়েছে। ৫টি ডিভিশন এই অভিযানে অংশ নেবে। এই পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। অভিযানের পাশাপাশি দক্ষিণে বাস্তুচ্যুতদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র ও চিকিৎসা সেবা দেওয়ার পরিকল্পনাও আছে তাদের। এ বিষয়ে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ দ্রুত শেষ করার জন্য সময়সূচি সংক্ষিপ্ত করা হয়েছে। সেনা তলবের ঘোষণায় নিন্দার ঝড় উঠেছে আন্তর্জাতিক মহলে। ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, এই অভিযান দুই জাতিকে স্থায়ী যুদ্ধের দিকে ঠেলে দেবে। জাতিসংঘ ও রেডক্রস সতর্ক করেছে, গাজার দক্ষিণাঞ্চল এরই মধ্যে অতিরিক্ত ভিড়ে বিপর্যস্ত। সেখানে আরও বাস্তুচ্যুতি হলে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দেবে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র নতুন করে আন্তর্জাতিক অপরাধ আদালতের কয়েকজন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারির কারণে এমন পদক্ষেপ নিল ট্রাম্প প্রশাসন। নেতানিয়াহু ওয়াশিংটনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি ইসরায়েলের বিরুদ্ধে অপপ্রচার ঠেকানোর ন্যায়সঙ্গত ব্যবস্থা। রাশিয়া ছাড়া ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। তিনি বলেন, সমষ্টিগত নিরাপত্তা আলোচনা করতে হলে রাশিয়া, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও চীন সব পক্ষকেই যুক্ত থাকতে হবে। একই সঙ্গে ল্যাভরভ জানান, মস্কো চাইছে আলোচনা হোক ধাপে ধাপে, আর শীর্ষ বৈঠক তখনই হবে যখন সব প্রস্তুতি শেষ হবে। এদিকে ইউক্রেন যুদ্ধ শেষে দেশটির নিরাপত্তা কিভাবে হতে পারে তা নিয়ে আলোচনা করেছেন ন্যাটোর সামরিক প্রধানেরা। সামরিক কূটনৈতিক আলোচনার মধ্যেও ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের সুমি অঞ্চলে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় প্রসিকিউটর কার্যালয়ের তথ্য অনুযায়ী হামলায় কয়েকটি বাড়িতে আগুন ধরে যায়, ধ্বংস হয় কয়েকটি স্থাপনা। একই রাতে রাশিয়া ওডেসার একটি গ্যাস বিতরণ স্টেশনেও আঘাত হানে। হামলা পাল্টা হামলায় ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র নিয়ে চলছে তীব্র তথ্যযুদ্ধ। রুশ হ্যাকার গোষ্ঠীগুলো দাবি করেছে, ইউক্রেন এরই মধ্যে ১৭ লাখের বেশি সেনা হারিয়েছে। ইউক্রেনীয় সেনাদের ব্যক্তিগত তথ্য, মৃত্যুর স্থান, ছবি ও আত্মীয়দের নাম ঠিকানাও সংগ্রহের দাবি করেছে হ্যাকার গ্রুপগুলো। তবে জেলেনস্কি প্রশাসনের দাবি, ২০২২ সাল থেকে এ পর্যন্ত নিহত সেনার সংখ্যা ৪৬,০০০। এতে যুক্ত ছিলেন মার্কিন জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ ও জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। তারা আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক এবং হোয়াইট হাউসে ট্রাম্প জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের বৈঠকের অগ্রগতি নিয়ে কথা বলেন। ইউরোপীয় দেশগুলো চাইছে যুদ্ধ শেষে ইউক্রেনের জন্য একটি বিশেষ ফোর্স গঠন করা হোক, যেখানে ন্যাটোর সেনারা প্রতিরক্ষার নিশ্চয়তা দেবে। ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতৃত্বে এ নিয়ে সক্রিয় প্রস্তুতি চলছে বলেও গুঞ্জন উঠেছে। তবে রাশিয়া এরই মধ্যে স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো পশ্চিমা সেনা ইউক্রেনে প্রবেশ করলে তা মস্কো মেনে নেবে না।
ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েলের সঙ্গে পশ্চিমা দেশগুলোর টানাপোড়েন বাড়ছে। সেপ্টেম্বরে নতুন করে 5টি ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানানোর পর বেড়েছে উত্তেজনা। বিশেষ করে গাজায় আগ্রাসনের বিরোধিতা করছে খোদ ইসরায়েলের কণ্ঠস্বর খ্যাত মিত্র দেশগুলো। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনের গাজায় আগ্রাসন শুরু করে দখলদার ইসরায়েল। উপত্যকাটির হাজার হাজার নিরীহ বাসিন্দাকে হত্যা করা হচ্ছে এখনও। সবকটি সংযোগ করিডর বন্ধ করে দিয়ে খাদ্য, জ্বালানি এমনকি চিকিৎসা ব্যবস্থাও ভঙ্গুর করে দিয়েছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলি বর্বরতার মাত্রা যত বাড়ছে তত বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইহুদিরা। বিভিন্ন দেশে হচ্ছে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ, এমনকি নিজ দেশেও তোপের মুখে পড়ছেন ইহুদি নেতারা। সম্পর্কের সমীকরণ অনেকটাই বদলেছে পশ্চিমাদের সঙ্গেও। শুধু যুক্তরাষ্ট্র ব্যতীত অন্যান্য দেশগুলো মুখ ফিরিয়ে নিচ্ছে ইসরায়েলের থেকে। আগামী সেপ্টেম্বরে নতুন করে 5টি ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা জানানোর পর বেড়েছে উত্তেজনা। সম্প্রতি ব্রিটেন, ফ্রান্স, পর্তুগাল, মাল্টা ও অস্ট্রেলিয়া ঘোষণা দিয়েছে তারা সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবেনিজের উপর ক্ষোভে ফেটে পড়েন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়কে পরিত্যাগের অভিযোগ তুলে তিনি অ্যালবেনিজকে দুর্বল রাজনীতিক আখ্যা দেন। এমনকি যুক্তরাজ্য, ফ্রান্স আর কানাডার নেতাদের সন্ত্রাসীদের পক্ষে দাঁড়ানোর অভিযোগও আনেন নেতানিয়াহু। অন্যদিকে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ নেতানিয়াহুর কূটনৈতিক অবস্থানকেই ব্যঙ্গ করেছেন। তার মতে নেতানিয়াহুর কারণেই পশ্চিমাদের সঙ্গে দূরত্ব বেড়েছে ইসরায়েলের। তিনি নেতানিয়াহুকে বিষাক্ত রাজনীতিক হিসেবেও আখ্যা দিয়েছেন। মিয়ানমারের উত্তর ও পূর্বাঞ্চলে আবারও সহিংসতা তীব্র হয়েছে। সাগাইং শহরে সেনা ও বিদ্রোহীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। দুপক্ষের সংঘাতের মুখে পালিয়ে গেছে শত শত পরিবার। বন্ধ রয়েছে শহরের ইন্টারনেট। কেরেনি রাজ্যের ডেমোসো শহরের দখল নিয়ে পাল্টাপাল্টি দাবি করেছে জান্তা ও বিদ্রোহীরা। সীমান্ত শহর মিয়াওয়াদিতে সেতু বন্ধ করায় থমকে গেছে থাইল্যান্ড পণ্য পরিবহন। বিশ্লেষকরা বলছেন নির্বাচনের আগে যে কোনো মূল্যে বেহাত হওয়া ভূখণ্ডের নিয়ন্ত্রণ ফিরে পেতে চাইছে জান্তা। মিয়ানমারের উত্তর পশ্চিমের সাগাইং শহরে জান্তা সেনা ও বিদ্রোহীদের মধ্যে আবারও তীব্র সংঘর্ষ হয়েছে। স্থানীয় সূত্র বলছে টানা কয়েকদিন ধরে গোলাগুলি ও বিমান হামলায় বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে। পালাতে বাধ্য হয়েছে শত শত পরিবার। এলাকায় ইন্টারনেট ও যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র এখনও পরিষ্কার নয়। পূর্বাঞ্চলীয় কেরেনি রাজ্যের ডেমোসো শহরের দখল নিয়ে দাবি ও পাল্টা দাবিতে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী বলছে তারা শহরটির বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণে নিয়েছে। অন্যদিকে জান্তা দাবি করছে সরকারি বাহিনী এখনও শহরের প্রশাসনিক কেন্দ্রের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। এই দ্বন্দ্ব কেরেনি অঞ্চলের সংঘাত আরও দীর্ঘায়িত করছে। সেনা ও বিদ্রোহীদের সংঘাতের কারণে থাই মিয়ানমার সীমান্তে বাণিজ্যিক রুটও আক্রান্ত হচ্ছে। সাম্প্রতিক সংঘর্ষের জেরে মিয়াওয়াদি সীমান্ত শহরের সেতু বন্ধ করে দিয়েছে জান্তা সরকার। ফলে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন থমকে গেছে। ব্যবসায়ীরা বলছেন খাদ্য, ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য আটকে থাকায় সীমান্ত অঞ্চলের বাজারে সরবরাহ সংকট তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে আসন্ন নির্বাচনের আগে সেনা সরকার যে কোনো মূল্যে নতুন ভূখণ্ডের নিয়ন্ত্রণ নিতে চাইছে। উত্তর ও পূর্বাঞ্চলে আক্রমণ জোরদার করে তারা একটি সুবিধাজনক অবস্থান তৈরি করতে যাচ্ছে। তবে এই অভিযানে সেনাদের ব্যাপক প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে, যা জান্তার মনোবলকে দুর্বল করে দিচ্ছে বলে মনে করা হচ্ছে। টানা 30 দিন জেলে থাকলেই মন্ত্রিত্ব শেষ। লোকসভায় নতুন বিল উত্থাপন নিয়ে চরম বিতর্ক দেখা দিয়েছে ভারতের রাজনীতিতে। সরকারের দাবি প্রশাসনকে দুর্নীতিমুক্ত করা এবং জনগণের আস্থা বজায় রাখাই এর মূল লক্ষ্য। তবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিলের কড়া সমালোচনা করেছেন। তারা বলছেন নতুন এই বিলের মাধ্যমে হিটলারি কায়দায় গণতন্ত্রের ওপর আঘাত হানা হচ্ছে। সংবিধান সংশোধনী বিল উত্থাপনকে কেন্দ্র করে উত্তপ্ত ভারতের রাজনীতি। বুধবার লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি বিল উপস্থাপন করেন। এতে বলা হয় গুরুতর অপরাধে অভিযুক্ত হয়ে অন্তত 30 দিনের জন্য জেলে থাকলে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রীকে পদ হারাতে হবে। সরকারের দাবি প্রশাসনকে দুর্নীতিমুক্ত করা এবং জনগণের আস্থা বজায় রাখাই এর মূল লক্ষ্য। তবে সরকারি এমন পদক্ষেপের কড়া সমালোচনা করছে বিরোধী দলগুলো।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিলটির বিরোধিতা করেছেন। তিনি বলেন, দেশ মধ্যযুগে ফিরে যাচ্ছে, তখন রাজা যাকে খুশি সরিয়ে দিতেন, আজও একই অবস্থা তৈরি করা হচ্ছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে হাতিয়ার করে বিরোধী রাজনীতিবিদদের 1 মাস আটকে রেখে অপসারণের আশঙ্কার কথাও বলেন তিনি। রাহুল দাবি করেন, নির্বাচিত প্রতিনিধিদের মর্যাদা ধ্বংস করে বিজেপি ক্ষমতাকে সর্বগ্রাসী করতে চাইছে। সংবিধান বিক্রি করে দিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিলটিকে হিটলারি কায়দায় গণতন্ত্রের উপর আঘাত আখ্যা দিয়েছেন। তিনি বলেন, সিবিআই ও ইডির হাতে সীমাহীন ক্ষমতা তুলে দেয়া হচ্ছে। এর ফলে বিচার ব্যবস্থার অধিকার খর্ব হবে এবং সংবিধানের মৌলিক কাঠামো ধসে পড়বে। তার মতে, এই বিল জরুরি অবস্থার চেয়েও ভয়ঙ্কর। এই বিল দুর্নীতির বিরুদ্ধে শক্ত বার্তা নাকি বিরোধী দমন অভিযানের নতুন অস্ত্র, তা নিয়ে সরগরম ভারতের রাজনৈতিক মহল। বিশ্লেষকরা বলছেন, এটি একদিকে শাসকের ভাবমূর্তি সাদা রাখার প্রচেষ্টা, অন্যদিকে বিরোধীদের ভীত করার ক্ষেত্র তৈরি করা হচ্ছে।